আজকের ক্লাসে তোমাদের কনস্টিটিউশনের কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। যে কোনো বিগত বছরের স্টেট পিএসসি বা ইউপিএসসি তে কোশ্চেনগুলো এসেছে। কোশ্চেনগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঘুরিয়ে ফিরিয়ে এই কোশ্চেনগুলোই করা হয় পরীক্ষায়। কোশ্চেনগুলো এবার তাহলে শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, ফ্রম হুইচ কান্ট্রি ফান্ডামেন্টাল ডিউটিজ ওয়ার টেকেন? কোন দেশ থেকে ফান্ডামেন্টাল ডিউটিসের কনসেপ্টটা নেওয়া হয়েছে? এই কোশ্চেনটার অ্যান্সার হবে ইউএসএসআর, ইউনাইটেড স্টেটস অফ সোভিয়েত রাশিয়া বা পূর্বতন সোভিয়েত রাশিয়া। এখান থেকে কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিসের কনসেপ্টটা নেওয়া হয়েছে। মূল সংবিধানে ফান্ডামেন্টাল ডিউটিসের কনসেপ্টটা কিন্তু ছিল না। পরবর্তীকালে সংবিধান সংশোধন করে এই ফান্ডামেন্টাল ডিউটিসের কনসেপ্টটা নেওয়া হয়েছে এবং এই ফান্ডামেন্টাল ডিউটিসের কনসেপ্টটা ইউএসএসআর অর্থাৎ পূর্বতন সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে। একটু আগে তোমাদের বললাম যে মূল সংবিধানে কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিসের কনসেপ্টটা ছিল না। ঠিক নেক্সট কোশ্চেনে সেটাই জিজ্ঞেস করা হচ্ছে, অন হুইচ ইয়ার ফান্ডামেন্টাল ডিউটিস ওয়ার ইনকর্পোরেটেড ইন দ্য কনস্টিটিউশন? কোন বছরে ফান্ডামেন্টাল ডিউটিসটা ভারতের সংবিধানে সংযুক্ত হয়েছে? এটা অ্যান্সার হচ্ছে 1976। 1976 সালে 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটাকে মিনি কনস্টিটিউশনও বলা হয় সংবিধানের। 42তম অ্যামেন্ডমেন্ট একটা এতটাই বড় অ্যামেন্ডমেন্ট ছিল এবং এখানে সংবিধানে এত কিছু অংশ অ্যামেন্ড করা হয়েছে বা ঢোকানো হয়েছে অ্যামেন্ড করে, এই জন্য একে মিনি কনস্টিটিউশনও বলা হয়। এই 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এ ফান্ডামেন্টাল ডিউটিসের কনসেপ্টটা কিন্তু মূল সংবিধানে ঢোকানো হয়েছে। সংবিধান যখন তৈরি হয়েছিল তখন কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিসে ছিল না। পরবর্তীকালে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে এটা ভারতবর্ষের সংবিধানে সংযুক্ত করা হয়েছে। অর্থাৎ 42তম সংবিধান সংশোধনী আইন 1976-এ ফান্ডামেন্টাল ডিউটিসের কনসেপ্টটা ভারতের সংবিধানে ঢোকানো হয়েছে। এরপরের কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। কোশ্চেনে জিজ্ঞেস করা হচ্ছে, রেসপেক্টিং ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল অ্যানথেম ফলস আন্ডার? এইটা ফান্ডামেন্টাল ডিউটিসের মধ্যে পড়ছে। জাতীয় পতাকা বা জাতীয় সঙ্গীতে সম্মান করাটা, এটা ফান্ডামেন্টাল ডিউটিসে বলা হচ্ছে। এটা ফান্ডামেন্টাল ডিউটিসটা কিন্তু পার্ট 4A-তে আছে। এখানে কিন্তু ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল অ্যানথেম এগুলোকে সম্মানের কথা বলা হয়েছে। তবে এইগুলো কিন্তু আদালতে কিন্তু এর সুরাহা পাওয়া যাবে না। এটা যদি আদালতে চ্যালেঞ্জ হয় তখন কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিসের সঙ্গে ফান্ডামেন্টাল রাইটসের যদি কোনো ক্ষেত্রে সংঘাত বাঁধে তখন কিন্তু ফান্ডামেন্টাল রাইটসটাই আদালত কর্তৃক বলবৎযোগ্য হবে, ফান্ডামেন্টাল ডিউটিস কিন্তু হবে না। এই জন্যে পরবর্তীকালে দেশের সংবিধান প্রণেতারা ফান্ডামেন্টাল ডিউটিসটা যাতে আমরা মেনে চলি এই জন্যে বর্তমানে অনেক আইন করা হয়েছে, যে আইনগুলোর মাধ্যমে ফান্ডামেন্টাল ডিউটিসগুলোকে মেনে চলতে জনগণকে বাধ্য করা হচ্ছে। মূল সংবিধানে কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিসের কনসেপ্টটা ছিল না। পরবর্তীকালে ফান্ডামেন্টাল ডিউটিসের কনসেপ্টটা ভারতের সংবিধানে কিন্তু ইনক্লুড করা হয়েছে। এরপরে কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, বারবার এইটা কিন্তু পরীক্ষা আসে। হেবিয়াস কর্পাসের মিনিং কি? এটার মানে হচ্ছে টু হ্যাভ দ্য বডি অফ। এটা হচ্ছে হেবিয়াস কর্পাসের মিনিং। হেবিয়াস কর্পাস কিন্তু 32 কনস্টিটিউশনের 32 নম্বর আর্টিকেলে বলা হয়েছে 5টা রিট। সেই 5টা রিটের মধ্যে হেবিয়াস কর্পাস একটা রিট। ইললিগাল ডিটেনশন আটকানোর জন্য কিন্তু হেবিয়াস কর্পাস সাধারণত করা হয়। ধরো তোমাকে কোনো ব্যক্তি আটকে রেখে দিল, পাড়ার কোনো লোক বা অন্য কোনো লোক তোমাকে আটকে রেখে দিল, তখন কিন্তু তোমার পরিবারের সদস্যরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবে। সুপ্রিম কোর্ট যে রিট জারি করবে সেটা হচ্ছে হেবিয়াস কর্পাস। অথবা রাষ্ট্র তোমাকে অ্যারেস্ট করলো, দেখা গেল তোমার অ্যারেস্টটা ইললিগাল, তখন কিন্তু তোমার পরিবারের সদস্যরা বা বন্ধুবান্ধবরা, আত্মীয় স্বজনরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে সুপ্রিম কোর্ট কিন্তু হেবিয়াস কর্পাস রিটটা জারি করবে এবং রাষ্ট্রকে নির্দেশ দেবে যে সশরীরে ওই পার্সনটাকে, যাকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে কোর্টের সামনে যেন হাজির করা হয়। এটাই হচ্ছে হেবিয়াস কর্পাস। হেবিয়াস কর্পাস কথার মানে হচ্ছে টু হ্যাভ দ্য বডি অফ।
সংবিধানে 32 নম্বর আর্টিকেলে 5খানা রিটের কথা বলা হয়েছে। এই 5টা রিট কিন্তু সংবিধানের খুবই গুরুত্বপূর্ণ অংশ। এই 5টা রিট যদি 32 নম্বর আর্টিকেলে না থাকতো তাহলে কিন্তু বাকি যে ফান্ডামেন্টাল রাইটসগুলো দেওয়া হয়েছে ভারতের নাগরিককে সেগুলো মানেই কোনো থাকতো না। এই জন্যে 32 নম্বর আর্টিকেলকে হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলেছেন ডক্টর বি.আর. আম্বেদকর। এটাও কিন্তু পরীক্ষায় আসে। ডক্টর বি.আর. আম্বেদকর 32 নম্বর আর্টিকেলকে হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলেছে। এই 32 নম্বর আর্টিকেল যদি সংবিধানে না থাকতো তাহলে যে বাকি ফান্ডামেন্টাল রাইটসগুলো ভারতের জনগণ পাচ্ছে সেগুলোর কিন্তু কোনো ভ্যালু থাকতো না, ভ্যালুলেস ফান্ডামেন্টাল রাইটস হতো। এই 32 নম্বর আর্টিকেলটা কিন্তু অন্যান্য ফান্ডামেন্টাল রাইটসগুলোকে কিন্তু প্রোটেক্ট করছে। এই জন্য 32 নম্বর আর্টিকেল কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার ক্ষেত্রে। পরের কোশ্চেনটাও খুবই ইম্পর্টেন্ট। পরের কোশ্চেন বলা হচ্ছে আন্ডার হুইচ আর্টিকেল হাইকোর্ট ইস্যু রিট ফর দ্য এনফোর্সমেন্ট অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস। আবার কোশ্চেনটা রিপিট করছি, আন্ডার হুইচ আর্টিকেল হাইকোর্ট ইস্যু রিটস ফর দ্য এনফোর্সমেন্ট অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস। এটার অ্যান্সার হচ্ছে আর্টিকেল 226। এই রিট ভারতের সংবিধানে 32 নম্বর আর্টিকেল অনুসারে সুপ্রিম কোর্টের আমরা দ্বারস্থ হলে সুপ্রিম কোর্ট যে রিট জারি করবে, একইভাবে যদি 226 নম্বর আর্টিকেলে বলা হয়েছে হাইকোর্ট রিট জারি করবে। এটাই কোশ্চেনটা জানতে চাওয়া হয়েছে। এই রিট কিন্তু ভারতের সংবিধানে খুবই গুরুত্বপূর্ণ অংশ। এই রিট কিন্তু পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন করা হয় যে হাইকোর্ট কত নম্বর আর্টিকেল অনুসারে রিট জারি করতে পারে, বা সুপ্রিম কোর্ট কত নম্বর আর্টিকেল অনুসারে রিট জারি করতে পারে, 32 নম্বর আর্টিকেলকে হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কে বলেছে, হেভিয়াস কর্পাসের মানেন কি, এইগুলো কিন্তু পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে দেয়। পরের কোশ্চেনও খুবই ইম্পর্টেন্ট, হু ইজ দ্য গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন, বা হু ইজ নন অ্যাজ গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনের গার্জিয়ান বলা হয় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াকে। সুপ্রিম কোর্ট ইন্ডিয়াকে কনস্টিটিউশনের গার্জিয়ান বলা হয়, কেননা ফান্ডামেন্টাল রাইটসগুলো ভায়োলেশন হলে তখন কিন্তু আমরা সুপ্রিম কোর্টেরই দ্বারস্থ হই। সুপ্রিম কোর্ট কিন্তু তখন দেখে যে পাবলিকের ফান্ডামেন্টাল রাইটসটা খর্ব হয়েছে কিনা, অথবা সরকার যদি পার্লামেন্টে কোনো বিল পাস করে বা কোনো আইন আনে, দেখা গেল সেই আইনটা সংবিধান পরিপন্থী, সেটাও কিন্তু সুপ্রিম কোর্টেই বিচার হয়। এই জন্যে সুপ্রিম কোর্টকে কনস্টিটিউশনের গার্জিয়ান বলা হয়। সুপ্রিম কোর্টে কিন্তু কোনো বিল যদি নিয়ে কোনো কন্ট্রোভার্সি দেখা যায় তখন কিন্তু সুপ্রিম কোর্ট সেটা চূড়ান্ত ব্যাখ্যা করে। এই জন্য সুপ্রিম কোর্টকে চূড়ান্ত ব্যাখ্যাকারও বলা হয় কনস্টিটিউশনে। সেখানে ঠিক হয় সেই বিলটা সংবিধান পরিপন্থী না সংবিধানকে মেনে করা হয়েছে। বিল যদি সংবিধান পরিপন্থী হয় তখন কিন্তু সুপ্রিম কোর্ট সেই বিলটাকে নাল অ্যান্ড ভয়েড করে দিতে পারে। আবার বলছি, সুপ্রিম কোর্ট যদি বিচার করে দেখে যে কোনো বিল সংবিধান পরিপন্থী হচ্ছে, ফান্ডামেন্টাল রাইটসের সঙ্গে কনফ্লিক্ট হচ্ছে, তখন কিন্তু সুপ্রিম কোর্ট সেই বিলটাকে বা সেই আইনটাকে কিন্তু রিজেক্ট করে দিতে পারে। এটা কিন্তু সুপ্রিম কোর্টের ক্ষমতা আছে। হাউ মেনি নাম্বারস অফ ফান্ডামেন্টাল ডিউটিস আর প্রেজেন্ট ইন দ্য কনস্টিটিউশন, এটাই হলো নেক্সট কোশ্চেন। বর্তমানে 11খানা ফান্ডামেন্টাল ডিউটিস আছে। 2002 সালে 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর মাধ্যমে 9তম ফান্ডামেন্টাল ডিউটিসটা ইনক্লুড করা হয়েছে। এর আগে 10টা ছিল, কিন্তু 2002 সালে 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে নতুন ফান্ডামেন্টাল ডিউটিস ইনক্লুড করা হয়েছে। এখন বর্তমানে 11খানা ফান্ডামেন্টাল ডিউটিস আছে। তাহলে নতুন ফান্ডামেন্টাল ডিউটিসটা কি? নতুন ফান্ডামেন্টাল ডিউটিসটা হলো 6 থেকে 14 ইয়ার্স, অর্থাৎ 6 থেকে 14 বছরের শিশুদের বেসিক এডুকেশানটা দিতে হবে, এবং সেটা প্রত্যেক পিতামাতার মৌলিক কর্তব্য। সেটাই কিন্তু বলে দেওয়া হয়েছে 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 সালে, এবং এইটা 11তম ফান্ডামেন্টাল ডিউটিস। অর্থাৎ বর্তমানে ভারতের সংবিধানে 11খানা ফান্ডামেন্টাল ডিউটিস আছে। পরের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, অন হুজ রিকমেন্ডেশন ফান্ডামেন্টাল ডিউটিস ওয়ার ইনকর্পোরেটেড ইন দ্য কনস্টিটিউশন। কার রিকমেন্ডেশন অনুসারে ফান্ডামেন্টাল ডিউটিসটা ভারতের সংবিধানে ইনকর্পোরেট হয়েছে? উত্তর হচ্ছে শরণ সিং কমিটি। শরণ সিং কমিটি অনুসারে 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 হয়। এইখানে কিন্তু পার্ট 4A-তে
51A আর্টিকেলে ফান্ডামেন্টাল ডিউটিসটা ইনক্লুড করা হয়েছে এবং সেই সময় কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিস ছিল 10খানা। আবার বলছি, রিপিট করছি, সেই সময় শরণ সিং কমিটির সুপারিশ অনুসারে ফান্ডামেন্টাল ডিউটিস ছিল 10খানা, কিন্তু বর্তমানে 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 সালে আর একটা ফান্ডামেন্টাল ডিউটিস সংবিধানে অন্তর্ভুক্ত হচ্ছে। বর্তমানে 11খানা ফান্ডামেন্টাল ডিউটিস আছে। পরের কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কোশ্চেনটা বলা হয়েছে, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এর একটা মেন ডিফারেন্স হচ্ছে, ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে জাস্টিসিয়েবল ইন নেচার, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস যদি তোমার খর্ব হয় তখন তুমি কিন্তু সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের দ্বারস্থ হতে পারো এবং তার প্রতিকার তুমি পাবে। কিন্তু ডিপিএসপি কিন্তু খর্ব হলে ডিপিএসপি নন জাস্টিসিয়েবল ইন নেচার, তুমি কিন্তু কোর্ট থেকে কোনো সুরাহা পাবে না, অর্থাৎ এটা নন জাস্টিসিয়েবল ইন নেচার। ফান্ডামেন্টাল রাইটসটা পলিটিক্যাল ডেমোক্রেসিকে প্রমোট করে, কিন্তু ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেমোক্রেসিকে প্রমোট করে, অর্থাৎ ভারতবর্ষের সমাজ ব্যবস্থা কেমন হবে বা অর্থনীতি কেমন হবে এইগুলোকে প্রমোট করে। ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মধ্যে কিন্তু মহাত্মা গান্ধী নীতিগুলো স্থান পেয়েছে, এটা কিন্তু পরীক্ষায় খুবই দেয়। গান্ধিয়ান প্রিন্সিপালগুলো কিন্তু ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অর্থাৎ ডিপিএসপিতে বা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির মধ্যে কিন্তু স্থান পেয়েছে। ডিপিএসপি কিন্তু নন জাস্টিসিয়েবল ইন নেচার, কিন্তু ফান্ডামেন্টাল রাইট জাস্টিসিয়েবল ইন নেচার। একইভাবে ফান্ডামেন্টাল ডিউটিসও কিন্তু নন জাস্টিসিয়েবল ইন নেচার। এটাও কিন্তু যদি কোনো চ্যালেঞ্জ হয় কোর্টে, তুমি কিন্তু সেখানে সুরাহা নাও পেতে পারো কোর্ট থেকে। পরের কোশ্চেনটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হুইচ ইজ দ্য অনলি স্টেট ইন ইন্ডিয়া দ্যাট হ্যাজ ইউনিফর্ম সিভিল কোড? ইউনিফর্ম সিভিল কোড সংবিধানের 44 আর্টিকেলে উল্লেখ করা হচ্ছে। একমাত্র স্টেট গোয়া যেখানে ইউনিফর্ম সিভিল কোড আছে। এইটা কিন্তু ইউনিফর্ম সিভিল কোডটা ডিপিএসপি অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মধ্যে বলা আছে। পরের কোশ্চেনটাও খুবই ইম্পর্টেন্ট। রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন ইজ প্রোভাইডেড আন্ডার হুইচ আর্টিকেল? ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন আর্টিকেল 19-এ দেওয়া আছে। আর্টিকেল 19 কিন্তু ফান্ডামেন্টাল রাইটসের অন্তর্ভুক্ত, অর্থাৎ ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন হলো একটা আমাদের ফান্ডামেন্টাল রাইটস। এইটা যদি খর্ব হয় তখন কিন্তু আমরা সুপ্রিম কোর্টের বা হাইকোর্টের দ্বারস্থ হতে পারবো। পরের কোশ্চেনটা আরও বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন। সেখানে জিজ্ঞেস করা হচ্ছে, হাউ মেনি রাইটস ওয়ার গ্যারান্টেড আন্ডার আর্টিকেল 19? 19 নম্বর আর্টিকেলে কটা রাইটস দেওয়া আছে? অ্যান্সার হচ্ছে 6, 6খানা রাইট। 6টা রাইট কী কী? প্রথম রাইট কি? ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। দ্বিতীয় রাইট কি? ফ্রিডম টু অ্যাসেম্বল পিসফুলি উইদাউট আর্মস। থার্ডটা কি? রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশনস। ফোর্থ কি? রাইট টু মুভ ফ্রিলি থ্রু আউট ইন্ডিয়া। ফিফথ কি? রাইট টু রিসাইড অ্যান্ড সেটেল ইন এনি পার্ট অফ ইন্ডিয়া। সিক্সথ কি? রাইট টু প্র্যাকটিস এনি প্রফেশন অর বিজনেস। এই 6টা রাইট কিন্তু আর্টিকেল 19-এ দেওয়া হয়েছে, তবে ব্যতিক্রমের ভারী কিন্তু এর বেশি। এইগুলো পরে যখন আমি আর্টিকেল 19 নিয়ে আলোচনা করব তখন ডিটেলসে বোঝাবো। 6টা রাইট দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু অনেক রেস্ট্রিকশান আছে এই ক্ষেত্রে। সেই রেস্ট্রিকশানগুলো মেনে চললে তুমি এই 6টা রাইট পাবে। আজকে তাহলে ক্লাস তোমাদের এইটুকুনি। তোমরা আমাকে শুনছো প্রয়াস WBCS এই চ্যানেলে। তোমরা প্রয়াস WBCS চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, তাহলে পরবর্তী সময় আমি আমার চ্যানেলে যে ইম্পর্টেন্ট ক্লাসগুলো তোমাদের দেব সেগুলো তোমরা নোটিফিকেশান হিসাবে পেয়ে যাবে। আর চ্যানেলটা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তারা ভিডিওটা দেখো, দেখার পরে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিও এবং তোমাদের যারা বন্ধুবান্ধব আছে তাদের শেয়ার করো।